আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি পাত্র স্থাপন, পারমাণবিক এই শক্তি শান্তির জন্য বললেন প্রধানমন্ত্রী। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। শিগগিরই 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন, ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার নিশ্চয়তা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির নতুন করে জামিন, ওই মামলায় সিআইডির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও সাংবাদিক গ্রেফতার নয়, জানালেন আইনমন্ত্রী। সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন। এবং চাঁদেরহাটের রফিকুল হক দাদু ভাইয়ের মৃত্যু, বরেণ্য শিশু সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকারের প্রয়াণের শোক। এছাড়া নিটলটা একটা বিশেষ সংবাদে থাকছে। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন সংবাদ আয়োজন, একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ যে পরমাণু শক্তির দেশ হয়ে উঠল তা অবশ্যই শান্তির জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর ভেসেল স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কোনো কিছু করতে গেলেই তা নিয়ে বিরূপ সমালোচনা শুরু করে দেওয়া হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পরমাণু শক্তি রূপান্তরের যে স্বপ্নের শুরুটা হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, তা বাস্তবায়নে রূপপুরে স্থাপন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি, যাকে বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। রাশিয়ান ফেডারেশনের সহায়তায় বিদ্যুৎ উৎপাদনের প্রধান অনুষঙ্গ রিঅ্যাক্টর ভেসেল স্থাপন করা হলো ইউনিট 1-এ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে রূপপুরে এ অনুষ্ঠানে যুক্ত হন। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। সঞ্চালন লাইন নির্মাণের কাজও শুরু করে দিয়েছি। কাজে আমরা 2023 সালের মধ্যে আশা করি যে আমাদের এই বিদ্যুৎ সরবরাহ, বা 2024 সালে আমাদের প্রথম দ্বিতীয় ইউনিট শুরু হয়ে যাবে। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি, যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণাঞ্চলে। তারপরেও বিভিন্ন দ্বীপ, বিভিন্ন জায়গা আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। সেখানে যদি আমরা আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি, তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে না জেনেই সমালোচনা করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা এটা করার সময় এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, কারণ বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। পাশাপাশি পরিবেশ দূষণ যাতে না হয়, কারণ আসলে নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না, আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আর আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টক শোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পর এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল বা চুল্লি পাত্র স্থাপনের মধ্য দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা শেষ হলো। 2023 সালেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে হাবিবুর রহমানের ভিডিও চিত্রে রফিকুল বাশারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রূপপুরে স্থাপন করা হলো পরমাণু চুল্লিপাত্র। চুল্লিপাত্রে থাকবে বিদ্যুৎ কেন্দ্রের শক্তি উৎপাদনের মূল জ্বালানি। এখান থেকে শক্তি উৎপন্ন হয়ে ঘুরবে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন। এটি ছিল একটি জটিল প্রক্রিয়া। কারিগরি এবং রেগুলেটরি যে রিকোয়ারমেন্টস সবগুলি প্রতিপালন সাপেক্ষে এই কনস্ট্রাকশন আমাদের করতে হচ্ছে। পাস কনক্রিট পোরিং ইউনিট 1-এর এই স্থাপনের মধ্য দিয়ে আমাদের নিউক্লিয়ার কনস্ট্রাকশনের ক্লাবে আমরা পদার্পণ করেছি। রাশিয়ার VVR 1200 মডেলের এই বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা রোধে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ফুকুশিমার মতো ঘটনাও ঘটে তাইলেও কিন্তু এটা গ্যাস বেরিয়ে যাবে না এবং ওখানেই ওটা অ্যারেস্টেড হয়ে যাবে। তো এ থেকে সব কিছু মিলিয়ে আপনারা মানে আমাদের যেখানে প্রয়োজন সেখানে যদি ইভেন অর্থও লাগে তাইলেও কিন্তু আমরা মানুষের সিকিউরিটি সেফটির ব্যাপারটাই করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সকল নিরাপত্তা নিশ্চিত করেই এগিয়ে চলেছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ। 2041 সালে বাংলাদেশ যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছবে এটি তারই একটি অংশ। এই বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নতুন দিগন্তে পৌঁছবে এমনই আশা সকলের। পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। শিগগিরই 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, দেশে মজুদ থাকা ফাইজারের 7 লাখ টিকা দিয়ে 30 লাখ শিক্ষার্থীকে 2 ডোজ করে দেওয়া হবে। মন্ত্রী জানান, কোভ্যাক্স জোট থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য ফাইজার ও মডার্না টিকা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জান্নাতুল বাকি একাকার রিপোর্ট। স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস আধানম গ্যাব্রিয়াসিসের সাথে বৈঠক করেছেন। স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া সহ ওই বৈঠকের বিভিন্ন আলোচনার কথা জানাতে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বর ও ডিসেম্বরে প্রত্যাশা অনুযায়ী টিকা পেলে ডিসেম্বরের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ করে টিকা দেয়া যাবে। ডিসেম্বর মাসে যেটা আমরা হিসাব করে দেখেছি, কোভ্যাক্সের ফ্যাসিলিটি থেকে ক্রয়কৃত এবং চায়না থেকে ক্রয়কৃত এবং অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে এই সব কিছু মিলে প্রায় ডিসেম্বরে প্রায় 5 কোটি ডোজ আমরা আশা করছি। 16 কোটি টিকা আমাদের কাছে জানুয়ারিতে থাকবে। সব মিলিয়ে আমি মনে করি এর থেকে বেশিও হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন, বর্তমানে মজুদ থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা চলার মাঝেই কোভ্যাক্স জোট থেকে ফাইজার ও মডার্নার আরও টিকা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওনার সাথে আমার বায়োল্যাটারাল মিটিং হয়েছে, 1-to-1 মিটিং হয়েছে প্রায় ঘণ্টাখানিক এবং অনেক বিষয়ে উনি বাংলাদেশকে প্রশংসা করেছে। টিকা দেওয়ার সক্ষমতা দেখে উনি প্রশংসা করেছে, করোনা নিয়ন্ত্রণের বিষয়ে উনি প্রশংসা করেছে এবং উনি বলেছে যে আমরা আপনাদেরকে টিকা বাড়িয়ে দিতে পারবো। স্কুলগুলোকে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে টিকার জন্য নিবন্ধন করাতে হবে। এই কাজে সহযোগিতা করবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 4 থেকে 6 লাখ পর্যন্ত। জান্নাতুল বাকি কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসে মৃত্যু প্রতিবেশী দেশগুলোর তুলনায় কমাকে অভূতপূর্ব বলছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনের ব্যবধানে মৃত্যু আরও কমেছে। রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এ পর্যন্ত প্রাণহানি 27,688 জন। এ সময় 481 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 2.36%। এ পর্যন্ত মোট শনাক্ত 15,62,359 জন। একদিনে সুস্থ হয়েছেন 699 জন। মোট সুস্থ 15,23,833 জন। এদিন রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত 7 দিনের মৃত্যুর কথা যদি আমরা বলি, ইন্ডিয়াতে প্রায় যেখানে 17,000 মানুষ মারা যাচ্ছে, আমাদের এখানে এই মৃত্যুর সংখ্যাটা গত 7 দিনে হচ্ছে 123। এই স্থানটাতে আমাদের অভূতপূর্ব উন্নয়ন দেখা যাচ্ছে। গত 7 দিনে মৃত্যু হচ্ছে 119, যেটা গত 7 দিনের আগের মৃত্যু হচ্ছে প্রায় 26.5
4% কম। মাদক রাখার অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণিকে অভিযুক্ত করে সিআইডির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ওই মামলায় নতুন করে জামিন পেয়েছেন পরিমণি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় মদ, এলএসডি ও আইস জব্দ করে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা দায়ের করে এলিট ফোর্স র্যাব। ওই মামলায় রিমান্ড ও কারাবাসের 1 মাস পর জামিনে মুক্তি পান পরিমণি। শর্ত ছিল জামিনের মেয়াদ হবে পুলিশ রিপোর্ট পর্যন্ত। পরিমণিকে অভিযুক্ত করে সিআইডি চার্জশিট দেওয়ার পর নতুন করে জামিন নিতে আদালতে আসতে হয় পরিমণিকে। যেহেতু এটা মাদকের মামলা, তার কাছ থেকে প্রায় 18.5 লিটার মদ এবং তার কাছে 4 গ্রাম আইস এবং এলএসডি পাওয়া গেছে। অতএব একটা ভয়ঙ্কর ধরনের মাদক। আমরা এই জামিনে আমরা বিরোধিতা করেছি, কারণ এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। স্থানীয় একজন জিম্মাদার এবং 50,000 টাকার বন্ড, এই শর্তে ওনাকে জামিন দিয়েছে। জামিনটা স্থায়ী জামিন। একটা সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। সেটা আদালতকে আমি এটা বলেছি, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী এবং তারা এটা আদালতকে তারা একটা অপমাননার সামিল আমি বলে মনে করি। 11টার মধ্যে কোর্টে চলে আসে, তখন এত ভিড় হয় যে তার পক্ষে এজলাসেও বসা সম্ভব হয় না। পরে আমরা গারদে বসি। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। জামিনে মুক্ত হয় মামলার রায় পর্যন্ত অভিনয় সহ দৈনন্দিন কার্যক্রম ও চলাচলে পরিমণির আর কোনো বাধা থাকল না। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও কোনো সাংবাদিককে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেছেন, রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমেই এবারে নির্বাচন কমিশন গঠন হবে। 15 আগস্টের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। পরাগাজিমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের এবারের অতিথি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার আগে আইন ও বিচার অঙ্গনে সরকারের নানা সফলতার বর্ণনা দেন তিনি। আইনমন্ত্রীর কাছে প্রথম প্রশ্ন ছিল 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড বিষয়ে কমিশন গঠন নিয়ে। যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন, নেপথ্যের যারা কুশীলব, তাদেরকে এই নতুন প্রজন্ম, আজকের প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্মের কাছে তাদের নাম উন্মোচিত করে দেওয়া বোধহয় সকলের দায়িত্ব। সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু একটা কমিশন করার সিদ্ধান্ত নিয়েছি। সবচেয়ে ড্রাফট এইগুলি রেডি করা কিন্তু শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। এইবার এই সার্চ কমিটি, হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও অহেতুক কোনো সাংবাদিককে গ্রেফতার করা হবে না। এখন কিন্তু আপনারা দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায়, বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে যখন এই মামলা হয়, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় না। প্রসিকিউশনকে আমার বলা আছে যে ডিএসএ মামলায় যেন সাংবাদিকদের শুধু হয়রানি করার জন্য যেন প্রথমেই গ্রেফতার না করা হয়। আইনমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়টি সরকারের হাতে নয়, উচ্চ আদালতে অপেক্ষমান আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শিশু সাহিত্যিক, সংগঠক, সাংবাদিক রফিকুল হক দাদুভাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে 84 বছর বয়সে মারা যান তিনি। বাংলা একাডেমি, যুগান্তর কার্যালয় ও বাসাবোতে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দাদুভাইয়ের কাজ বাঁচিয়ে রাখতে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ও 21 পদক দেওয়ার দাবি জানিয়েছেন চাঁদের হাটে সংগঠকরা। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। 4 যুগ আগে চাঁদের হাট প্রতিষ্ঠা করে শিশু কিশোরদের বিকাশে নতুন মাত্রা আনেন রফিকুল হক, যার মাধ্যমে দেশ জুড়ে দাদুভাই নামে ঈর্ষণীয় জনপ্রিয়তা পান এই শিশু সাহিত্যিক। তার অনুরাগীদের অনেকেই শিল্প, সাহিত্য, সাংবাদিকতায় নিজস্ব জায়গা করে নিয়েছেন। যুগান্তরের সাহিত্য সম্পাদক ছাড়াও তিনি কাজ করেছেন একাধিক সংবাদপত্রে। কর্মপ্রাণ দাদুভাইয়ের পথচলা থামল
84 বছর বয়সে। অনেকের সংগঠক আসবে শিশুদের, কিন্তু দাদুর মতো এত বড় সংগঠক আমার মনে আর আসে কিনা। অন্য কোনো লেখককে শিশুদেরকে নিয়ে কৈশোর বয়সে যে সাহিত্য চর্চার জন্য যারা লেখেন, তো এরকমভাবে বিস্তৃতভাবে লিখতে আমি কখনো দেখিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। দাদু ভাইকে যেন মরণোত্তর 21 পদকটা দেওয়া হয়, এটা আমাদের চাঁদেরহাটের পক্ষ থেকে আমাদের সবার কাছে একটা দাবি। রফিকুল হক দাদু ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। খ্যাতনামা চিত্রগ্রাহক ও বীর মুক্তিযোদ্ধা সমীর কুশারী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিত্রগ্রাহক হিসেবে তিনি বাংলাদেশ টেলিভিশন, দেশ টিভি সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। সমীর কুশারের মৃত্যুতে এই পেশায় দেশ একজন দক্ষ শিক্ষককে হারিয়েছে বলেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে সমীর কুশারীর ক্যারিয়ার শুরু। চলচ্চিত্র, তথ্যচিত্র ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানেরও চিত্রগ্রাহকের কাজ করেছেন তিনি। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে চিকিৎসা নিচ্ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সবশেষ দেশ টিভির ফটোগ্রাফি বিভাগে ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন সমীর কুশারী। তার মরদেহ আনা হলে শেষবারের মতো শ্রদ্ধা জানায় দেশ টিভি পরিবার। তিনি ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন সৃজনশীল মানুষ হিসেবে, এবং আমার দেখা যতজন ক্যামেরার পিছনের মানুষকে আমি দেখেছি, তার মধ্যে উনি অন্যতম শ্রেষ্ঠ একজন ক্যামেরাম্যান। ভাইকে হারালাম, এর উপর ক্ষতি তো আর কেউ হয় না। আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন। এর আগে সমীর কুশারীর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের পুরনো কর্মস্থল বিটিভিতে। পৈতৃক নিবাস পুরান ঢাকায় শ্রদ্ধা নিবেদন শেষে সমীর কুশারীর শেষকৃত্য সম্পন্ন হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জঙ্গি তৎপরতার বিষয় মাথায় রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা নিয়েছে পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, পূজা অনুষ্ঠানে উগ্রবাদীদের হামলার ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও মতবিনিময় করতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। কোনো দর্শনার্থী যেন স্বাস্থ্যবিধি অমান্য করে মণ্ডপ ও আশপাশের এলাকায় আসতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশ ও আয়োজকদের অনুরোধ জানান পুলিশ কমিশনার। সব রকমের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এটা সিসিটিভির অধীনে থাকবে। আমরা ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। তাদের প্রচারণায় কেউ উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং আমরা অ্যালার্ট আছি। আমাদের যারা কাজ করে এটা নিয়ে, ওখানে সম্পূর্ণ অ্যালার্ট আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বসেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। দলীয় গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের সম্মতিতে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লীলা, ইফাত অটোস বিরোধী। আর বিরতির পর জানিয়ে ফিরছি, রাশিয়ার মধ্যাঞ্চলে 23 আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 16 জন নিহত, আহত 7। নিহতদের মধ্যে 2 জন পাইলট। আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান বা ক্লিন ফিট সম্প্রচার বাস্তবায়নে সরকার পিছপা হবে না। ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, আইনের প্রয়োগ হবেই। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, 16 বছর সময় দেওয়া হয়েছে, আর কোনো সুযোগ দেওয়া হবে না। 300 টাকা দিয়ে 100 চ্যানেল দেখার সুযোগ আর থাকবে না। কাউকে মনোপলি ব্যবসা করতে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকারের। আরেক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করছে বলেই বিদেশি মুদ্রার রিজার্ভ 50 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অপারেটররা যে মনোপলি ব্যবসা করতেছে, টাকাগুলো তারা নিয়ে নিচ্ছে, আপনারা কিন্তু কিচ্ছু পাচ্ছেন না। আপনারা অ্যাডভার্টাইজ দিয়ে পাচ্ছেন, তাই তো? তো অ্যাডভার্টাইজটা আপনার বাংলাদেশের অ্যাডভার্টাইজ দিতে হবে। আমার বাংলাদেশের সন্তানরা, নাগরিকরা তাদের দিয়ে অ্যাডভার্টাইজ তৈরি করেন এবং সেটা প্রচার করেন, আমাদের কোনো বক্তব্য নেই। বাট বিদেশিদেরকে নিয়ে কোনো বিজ্ঞাপন করতে পারবেন না আপনারা। আর যদি করতে চান, হিউজ ট্যাক্স দিতে হবে সরকারকে, বাংলাদেশ সরকারকে দিতে হবে।
ওরা যেমন ট্যাক্স নেয় আমাদের, আপনি বাংলাদেশের কোনো শিল্পীকে ইন্ডিয়ায় নিয়ে যে একটা বিজ্ঞাপন করেন দেখি কত টাকা লাগে দেখেন। জিপিএস ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মেহেরপুরের মুজিবনগরে চেকপোস্ট ও স্থলবন্দর স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে ওই প্রকল্প বাস্তবায়নের কাজ। এতে উচ্ছ্বসিত জেলাবাসী। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে চোখ মেলেছিল বাংলাদেশ। সেই ইতিহাসের স্মারক মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এখন হতে যাচ্ছে চেকপোস্ট ও স্থলবন্দর। ভারতের মুজিবনগর সীমান্তের ঐতিহাসিক স্মৃতি সম্বলিত রাস্তাটি গত 27 মার্চ দুদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা সড়ক হিসাবে উদ্বোধন করেন। এই সড়কই হয়ে উঠবে চেকপোস্ট ও স্থলবন্দরের পথ। অবকাঠামো নির্মাণের জন্য শুরু হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। অনেক বেকার যুবক এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। পর্যটকরা বলছেন এই উদ্যোগে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে। এখানে মুজিবনগর স্থলবন্দর হয় তাহলে আমরা সহজে ভারতে যেতে পারবো। মুজিবনগরে স্থলবন্দর দেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত স্থানীয় রাজনীতিবিদরা। আগামী প্রজন্ম অত্যন্ত ইতিহাসগতভাবে ঋদ্ধ হবে এই বাঙালির কোন পথের স্বাধীনতা, সে পথটি খুঁজে দেখার সৌভাগ্য অর্জন করবে। সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের বহুমুখী কাজ শুরু হয়েছে। এই ভূমি অধিগ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের যে প্রশাসনিক মন্ত্রণালয় আছে সেখানে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে দুদেশের সম্মতিতে এখানে স্বাধীনতা সড়কটি চেকপোস্ট ও স্থলবন্দরে রূপ নিতে যাচ্ছে। কাস্টমস রিলেটেড যেগুলো প্রয়োজন হয় সেই অফিসগুলো এখানে কিন্তু আমাদের তৈরি করতে হবে। মেহেরপুরের মুজিবনগর থেকে ফিরে গোলাম মুস্তফা, চ্যানেল আই। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মধ্যাঞ্চলে 23 আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 7 জন। নিহতদের মধ্যে 2 জন পাইলট আর বাকি 14 জনই প্যারাসুট জাম্পার। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় রোববার প্যারাসুট জাম্পারদের একটি দল সহ মোট 23 জন আরোহী নিয়ে যাত্রা করে L410 মডেলের ফ্লাইটটি সকাল 9:23 তাতারস্তানে পৌঁছানোর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই 16 জন প্রাণ হারান। গত মাসে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হন। এবার নিটোলের একটা বিশেষ সংবাদ। দক্ষিণ এশিয়ার নয়নাভিরাম দেশ মালদ্বীপ। ভারত মহাসাগরে 2500 ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে গড়ে উঠেছে দেশটি। বসবাসযোগ্য এক একটি দ্বীপে সেখানে এক একটি শহর। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য জনসাধারণের যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম সমুদ্রপথ। মালদ্বীপের রাজধানী মালে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তামান্না তানজিরা। চারদিকে নীলচে সবুজ রঙের সমুদ্র আর মাঝখানে ছোট্ট একটা শহর। কি নেই 1680 একরের এই শহরটিতে। মসজিদের শহরও বলা হয় মালেকে। ব্যক্তিগত মালিকানাধীন কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই, সব মালিকানা সরকারের। পিচ ঢালা পথ নয়, নেই কোনো হাইওয়ে। পুরো শহরে রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে পেভার ব্লক, মোজাইক ইট। হয়তো প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্যই অন্য দ্বীপের সাথে সংযোগ সেতু নির্মাণ করা হয়নি মালদ্বীপে। এখানে যে ওয়াটার ট্যাক্সি গুলো দেখছেন, এরকম অসংখ্য ওয়াটার ট্যাক্সি মালদ্বীপের আশেপাশের দ্বীপগুলোর সাথে সংযোগ স্থাপন করে রেখেছে, যেগুলো মালিকানাধীন সরকারের। এবং এরকম অসংখ্য ওয়াটার ট্যাক্সি, স্পিড বোট আছে যেগুলো ব্যক্তিগত মালিকানাধীন, যেগুলোতে করে মানুষ অফিসও করে আরেক দ্বীপে গিয়ে। মালেকে যদি বাইকের শহর বলি তাহলেও ভুল হবে না। চাইলেও স্পিডে বাইক চালানোর সুযোগ নেই। হর্নের শব্দ নেই বললেই চলে। জরুরি সেবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। ব্যক্তিগত যান খুব কম। প্রয়োজন না হলে কেউ ট্যাক্সি ব্যবহার করেন না।
মালেতে স্কুল কলেজের পাশাপাশি 2-3টি বিশ্ববিদ্যালয় আছে। 1995 সালে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে মালদ্বীপ পেয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। মালের 4টি হাসপাতালের মধ্যে এটি সবচেয়ে বড়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 5 লাখ অধিবাসীর মধ্যে 1,43,000 মানুষ রাজধানীতেই থাকেন। মোট জনসংখ্যার মধ্যে 1 লাখ প্রবাসী বাংলাদেশি। মালদ্বীপে শুধুমাত্র চ্যানেল আই ছাড়া আর কোনো বাংলাদেশি টেলিভিশন দেখা যায় না। ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি বাড়তে থাকলে একসময় সাগরতলে হারিয়ে যেতে পারে মালদ্বীপ। তামান্না তানজিনা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। এবার কৃষি সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জে পানি নিষ্কাশন খালে বাঁধ দেওয়ায় 5টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও মৎস্যজীবীরা। ঘেরের আলে চাষ করা 170 হেক্টর সবজি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের 5টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ সিএন্ডবির খাল। সরকারি এই খাল এলাকার প্রভাবশালীরা মাছ চাষের জন্য বাঁধ পাটা দিয়ে দখল করে নিয়েছে। গত সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহে 2-3 দিনের প্রবল বর্ষণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। এই খালে অনেকগুলো বেড়িবাঁধ দেয়া আছে, যার সে দখল করে নিয়ে আমাদের কৃষি জমির ধান, তরমুজ, সবজি, বিভিন্ন রকমের সবজি সবগুলো মারিয়ে গেছে। আমাদের প্রায় 300 একর ধানের জমি এবং সবজির জমি নষ্ট হয়ে গেছে। 500 একর ঘের, মাছের ঘের, এটা প্লাবিত হয়ে গেছে। এর থেকে আমাদের আর কোনো ইনকাম আসার সুযোগ নেই। গত 10 সেপ্টেম্বর এখানে সবুজের সমারোহ থাকলেও 21শে সেপ্টেম্বর এসে দেখা যায় সবজি ক্ষেতগুলো পানির নিচে। যারা ফসল উৎপাদন কারিগর তাদের জন্য অতি দ্রুত পানি নেমে যায়, তাদের ফসলটা রক্ষা পায়। এই ব্যবস্থা আপনারা খুব অনিত বিলম্বে এই কাজটি হাতে নেবেন। বিষয়টি অবগত হয়েছেন জেলা প্রশাসক। সেই বাঁধ বা সেই ব্যারিয়ার অপসারণ করার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে এই কাজটা যেন দ্রুত করা হয় এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করছি খুব দ্রুতই এই জলাবদ্ধতার দূর হবে। দ্রুত সিএন্ডবি খালের বাঁধ কেটে পানি নিষ্কাশন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার হাজারো মানুষের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের নদী অববাহিকা জুড়ে কাশবনে শরতের শুভ্রতা সৌন্দর্য উপভোগে নদীর চরে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এই কাশবন চরাঞ্চলের অনেক মানুষের জীবিকার উৎস হয়ে দাঁড়িয়েছে। শ্যামল ভৌমিকের রিপোর্ট। শরৎ মানেই চকচকে নীল আকাশ, সাদা মেঘের ভেসে বেড়ানো আর স্নিগ্ধ বাতাসে দোল খায় নদী পাড়ের কাশফুলেরা। প্রকৃতির অপার এ সৌন্দর্য ধরা দিয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলে। ক্ষণিকের জন্য হলেও নগরের কোলাহল ছেড়ে নদী, বালুচর, সাদা মেঘ, কাশফুলের এ মিতালি উপভোগ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে। শরৎকালের যেটা একদম দৃশ্য ফুটিয়ে উঠেছে এই কাশবনে, এই দৃশ্য কিন্তু মানুষের মনের একটা পরিবর্তন নিয়ে আসে। আমরা সবাই ছাত্ররা এখানে এটি দেখতে এসেছি। এই কাশবনগুলো আমি দেখার জন্য আসছি পরিবার সহ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশখড়ের অর্থনৈতিক চাহিদাও রয়েছে। কোনো খরচা নাই, পাতি নাই, কোনো পানি দেই না, সার দেই না। এর মধ্যে উজি হয়ে আসে 40-45 হাজার টাকা আমার বাল বাচ্চা মানে ফ্যামিলিকে একটা বাঁচে। অর্থনৈতিক গুরুত্ব ছাড়াও এর ঔষধি গুণও রয়েছে। এটি গোখাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এর রয়েছে ঔষধি গুণ, পিত্তথলির পাথরের ব্যথা নিরাময়ে এবং শরীরের কোনো জায়গায় ফোড়া হলে কাশের মূল পিষিয়ে সেখানে লাগানো হয়। ঋতু পরিক্রমায় শরতের বিশেষ বৈশিষ্ট্য কাশফুল। কাঁচা কাশের খড় গরুর খাবার, পাকা কাশখড়ে তৈরি হচ্ছে ঘরের ছাউনি। শরতের এই সময়ে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদী উপত্যকায় যে চরাঞ্চল সমূহ আছে, এসব চরাঞ্চলে এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়। এখানকার সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীদের জন্য মন কাড়ে।
কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথমবারের মতো সাদিক সাদকা অ্যাকাউন্ট চালু করেছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সেবার উদ্বোধন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির এজাজ বিজয়, হেড অব কনজিউমার সাব্বির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। নতুন এই সেবায় শরিয়া নীতিমালা মেনে দাতব্য সংস্থায় সহায়তা দিতে পারবে ব্যাংকের গ্রাহকরা। সংবাদে আবার নিচ্ছে অশোক লীলা নিফাতর বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, মধ্যরাতে ইউরো নেশনস লিগ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল, শিরোপা যুদ্ধে মুখোমুখি তারকাখচিত ফ্রান্স ও স্পেন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। সিরাজগঞ্জের শাহজাদপুরের শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম উদ্দিন মালিথার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ওয়ারেসিয়া কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর শাহজাদপুরে মহিলা কলেজে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে স্মরণ সভা হয়। বাদাসের কবরস্থান ঈদগাহ মাঠে পরিবারের পক্ষ থেকে মরহুমের শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিরাজগঞ্জ ৬ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক MP চয়ন ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন। চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। 2009 সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন। বাবার চাকরি সূত্রে পাকিস্তানের করাচিতে 1970 সালের 22শে জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাদ দিয়ে তার সাংবাদিকতা শুরু। পরবর্তী সময়ে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদে। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিস্ট বিডি চালু করেছিলেন মাহবুব মতিন। চ্যানেল আই জামে মসজিদে মাহবুব মতিনের আত্মার শান্তি কামনায় মোনাজাত হয়েছে। দীর্ঘদিন পর হলে উঠলেও গণরুম কিংবা গেস্ট রুম কালচারের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা পরের সংবাদে যাচ্ছি। দেশের 17% মানুষ কোনো না কোনো কারণে মানসিক অসুস্থতায় ভুগছেন। করোনাকালে দীর্ঘ সময়ে ঘরবন্দি থাকায় মানসিক চাপ বেড়েছে বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানসিক স্বাস্থ্যের উন্নয়নে স্কুল ও কলেজ পর্যায়ে কাউন্সেলিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন মানসিক স্বাস্থ্য ভালো থাকলে কর্মদক্ষতা বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মানসিক রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন। মনের যত্নের মাধ্যমে হতাশা ও মানসিক চাপ থেকে বের হয়ে আসা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনের যত্ন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় মতো ঘুম। আমরা যেন রাতে ঘুমাই, দিনে সক্রিয় থাকি। আমরা প্রত্যহ নিজেকে কিছুটা সময় দিব, প্রাত্যহিক জীবনে একটু অবসর কাটাবো, বই পড়বো, ছবি আঁকবো। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির ওয়েবিনারে বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে সরকারের আরও জোরালো ভূমিকার দাবি জানান। করোনাকালীন সময়ে বৈষম্যের কারণে মানসিক চাপ ক্রমশ বেড়ে চলেছে। মানুষের মধ্যে যে সোশ্যাল কোহেশন, ফ্যামিলি কোহেশন, এসবের ঘাটতি বহুলাংশে আমরা লক্ষ্য করেছি। মানুষ মনের ভাব প্রকাশ করার মধ্যে দিয়ে মানুষের যে মানসিক চাপ সেটি বহুলাংশে লাঘব করতে পারে। নিজেকে প্রফুল্ল রাখতে কাউন্সিলিং এর বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। সাব চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়েছে স্বাগতিক মালদ্বীপ। এই জয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের আরও একটু এগিয়ে নিল স্বাগতিকরা। বুধবার বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে।
2 দিন বিশ্রাম নিয়ে আবারও অনুশীলন শুরু করেছে জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের মালেতে আছেন তামান্না তানজিনা। বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানতে চলে যাব তার কাছে। তামান্না, পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন, আর পরিকল্পনা কি হতে পারে, কেমন হতে পারে? ধন্যবাদ হৃদয়। কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ দল 2 দিন বিশ্রামে ছিল এবং আজকে থেকে বাংলাদেশ দল আবারও মাঠে অনুশীলন শুরু করেছে। তো প্রায় এখানকার স্থানীয় সময় বিকেল 4টা থেকে প্রায় 6:30 পর্যন্ত, 6:30 পৌনে 7টা পর্যন্ত অনুশীলন করেছে। সে হিসেবে বলা যায় 3 ঘন্টার মতো অনুশীলন হয়েছে আজকে বাংলাদেশের। তো বাংলাদেশের অনুশীলনের পরে আমাদের সাথে সুফিল এবং তারিক কাজী কথা বলেছেন। তারিক কাজী যদিও নেপালের সাথে খেলার খুব বেশি, নেপালের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু সুফিলের আছে। তিনি জানিয়েছেন যে 2011 সাল থেকে 2011, 2013 এবং 2018-তে, সর্বশেষ 2018-তে সাফে নেপালের কাছে 2-0 গোলে বাংলাদেশ দল হেরে গিয়েছিল এবং তারপর থেকে তারা এরকমটাই একটা পরিকল্পনা করছেন যে হচ্ছে নেপালকে যেভাবেই হোক হারাতে হবে। আর এবারে সাফ চ্যাম্পিয়নশিপ যেহেতু একেবারেই একদম কঠিন একটা সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে, সেহেতু এই মাস্ট উইন ম্যাচে নেপালকে হারাতে যতটুকু যেভাবে স্টাডি করা দরকার, যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তারা বলছেন যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করবে এবং তারা এই বিষয়ে 100% কনফিডেন্ট যে তারা নেপালের সাথে জিততে পারবেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের খেলা ছিল, যেটি আজকের প্রথম ম্যাচ দিনে। সেখানে মালদ্বীপ শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়েছে। অর্থাৎ মালদ্বীপ এখন পূর্ণ 6 পয়েন্ট পেয়েছে, 2টি ম্যাচ জিতে পরপর। নেপালের সাথে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নেপাল এবং মালদ্বীপ। সেক্ষেত্রে বাংলাদেশকে পরের ম্যাচে জিততেই হবে। তারপরেও অনেক রকমের পরিসংখ্যানের উপর এই টুর্নামেন্টটা এখন ডিপেন্ড করছে এবং বাংলাদেশ যদি জিতেও তারপরে যদি ভারতের সাথে বা মালদ্বীপের সাথে কারোর সাথে যদি সমান পয়েন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন গোল ব্যবধানটা চিন্তা করা হবে যে গোল ব্যবধানে কে কার থেকে এগিয়ে আছে। সেই দুইজন ফাইনালিস্ট ফাইনাল খেলবে। হৃদয়। তামান্না, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তামান্না তানজিনা মালদ্বীপ থেকে। ইউরো নেশনস লিগ ফুটবলের গ্র্যান্ড ফাইনালের রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং স্পেন। মিলানের সান সিরোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45-টায়। 37 ম্যাচ অপরাজিত থাকা ইটালিকে হারিয়ে ফাইনালে এসেছে স্পেন। আর ধ্রুপদী ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে শিরোপা যুদ্ধে নাম লিখিয়েছে তারকাখচিত ফরাসি দল। ফ্রান্সের জার্সিতে নিজের 100তম ম্যাচ খেলতে যাচ্ছেন তারকা ফরওয়ার্ড আঁতোয়া গ্রিজমান। ফর্মে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ সৈনিক করিম বেনজেমা। বর্তমান সময়ে সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও মুখিয়ে আছেন আরেকটি শিরোপা জিততে। 2010-এর বিশ্বজয়ী স্প্যানিয়ার্ডরা অনেকদিনের শিরোপা খরা কাটাতে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী। ফাইনালের মঞ্চে পরাজয় দেখতে চান না বুস্কেটসরা। এর আগে সন্ধ্যা 7টায় ইউএফএ নেশনস লিগের 3য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইটালি ও ফিফা র্যাঙ্ক টপার বেলজিয়াম। বিশ্বকাপ ফুটবলের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আবারও মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত 3টায় কলম্বিয়ার মুখোমুখি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভোর 5:30টায় লিওনেল মেসি আর্জেন্টিনা মাঠে নামবে দুবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে টানা 9টি জয় পেয়েছে নেইমার, থিয়াগো সিলভারা। মোট 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিলিকাওরা। কার্ডের ঝামেলায় আগের ম্যাচ না খেললেও এই ম্যাচে মাঠে নামার কথা ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে ক্যানসিমেরোকে আজও পাচ্ছে না ব্রাজিল। আগের ম্যাচে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করা আর্জেন্টিনা এই ম্যাচে ফিরতে চায় জয়ের ধারায়। তবে সুয়ারেজ, কাভানিরাও 3 পয়েন্ট পেতেই মাঠে নামবে, যদিও হালকা চোটের কারণে কাভানির খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। এই গ্রুপে 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচে ফিনিশিং এর অভাবে ভোগা মেসি, ডিমারিয়াদের এই ম্যাচে গোল পাওয়ার বাড়তি চেষ্টা থাকবে। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে চুল্লি পাত্র স্থাপন। পারমাণবিক এই শক্তি শান্তির জন্য, বললেন প্রধানমন্ত্রী। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম এবং সেটা শান্তির জন্য। শিগগিরই 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন ফাইজারের ও মডার্নার টিকা দেওয়া নিশ্চয়তা।
মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির নতুন করে জামিন, ওই মামলায় সিআইডির দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও সাংবাদিক গ্রেফতার নয়, জানালেন আইনমন্ত্রী। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন। এবং বরেণ্য শিশু সাহিত্যিক চাঁদের হাটের প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদু ভাইয়ের প্রয়াণ, খ্যাতনামা চিত্রগ্রাহক সমীর কুষারের মৃত্যু।